বলো মন্ত্রী। নবাব বাহাদুর, আমার বলার কিছুই নেই, শুধু মহারাজের একটি আবেদন নিয়ে এসেছি। রাখা না রাখা আপনার উপর, আমি আপনাকে কোনো অনুরোধ করব না। তার মানে হ্যাঁ, তুমি মহারাজের হয়ে কথা বলতে এসেছো, অথচ মহারাজের আবেদনটা রাখা হবে কিনা সেটা তুমি জোর দিয়ে বলছো না? হ্যাঁ, কেমন কথা? উজির মশাই, ঘূর্ণিঝড়ে প্রজারা বিধ্বস্ত হয়ে গেছে, সেই দিকে মহারাজের কোনো নজরই নেই, অথচ ঘটা করে পুজো উনি করবেন। না 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 না, এটা তো ভালো কথা নয়। আমার বকেয়া খাজনা দরকার। তো মন্ত্রী, তুমি বলছো কৃষ্ণচন্দ্র ঘূর্ণিঝড়ে কোনো ত্রাণ দেয়নি, তাহলে খাজনার টাকা দিতে ওর আপত্তি কোথায়? সেটাই তো আমি বলেছি, কিন্তু মহারাজ শুনলে তো। না 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 মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুরই আবেদনে সাড়া দেয়নি, 3 দিনের মধ্যে কাজ না হলে আমি কৃষ্ণনগর আক্রমণ করব। এটাই তো চাইছিলাম। নবাব বাহাদুর অত্যাচারী কৃষ্ণচন্দ্র রায়কে প্রজারা আর মহারাজ হিসাবে দেখতে চান না, এখন ওদের পছন্দ আমি। তাই বলছিলাম, নবাব বাহাদুর যদি কৃপা করে মহারাজের আসনে আমাকে বসান, তাহলে কৃষ্ণনগর রক্ষা পাবে। ঠিক আছে, সে দেখবো। এখন তুমি কৃষ্ণনগরে ফিরে যাও এবং কৃষ্ণচন্দ্রকে বলো খাজনার অর্থ প্রস্তুত করতে, কেমন? জো হুকুম নবাব বাহাদুর, শুধু আমার আবেদনটা একটু দেখবেন। আমি এখন আসছি। বুঝি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যা বলে গেল তা কি বিশ্বাসযোগ্য? একটু তদন্ত করলে হয় নবাব বাহাদুর, কারণ মন্ত্রিত্ব আবার রাজা হবার শখ। হুম, আমাকে আমাকে একটু ভাবতে দাও। কি হলো? গোপালের বাড়িতে গিয়ে কিছু খবর পেলে? মহারাজ, গোপাল গিন্নি কাঁদতে কাঁদতে বলল সকালবেলা গোপাল কোথায় যেন চলে গেছে। হ্যাঁ, কোথাও চলে গেছে মানে? খুব মনের দুঃখ পেয়েছিল, তাই চলে গেছে। এ কি কাণ্ড! দূর, ভালো লাগে না ছাই। মহারাজ, কিছু একটা করুন, গোপাল যে আর নাই। কোথায় যেতে পারে বলতো গোপাল? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি জাহাপনা। কি ব্যাপার বলো তুজির? মন্ত্রী গেল সকালে, বিকেলে গোপাল চলে এলো। নবাব বাহাদুরের জয় হোক। বলো গোপাল, কি খবর? তুমি কি খবর নিয়ে এসেছো? আর কি খবর নিয়ে আসবো নবাব বাহাদুর? মহারাজ তো মরমে মরে আছে, রাজকোষ শূন্য। তাও তো ধুমধাম করে তোমাদের দুর্গাপুজো করতেই হবে। কৃষ্ণচন্দ্র খাজনার টাকা দিবে না, অথচ পুজো করবে। সে কি নবাব বাহাদুর? মন্ত্রী মশাই বলেননি? নতুন আর কি বলবে? হ্যাঁ, নতুন আর কি বলবে? তোমাদের মন্ত্রী এসে বললে গেল যে ঘূর্ণিঝড়ে মহারাজা তার প্রজাদের কোনো সাহায্যই করেনি, সব পয়সা জমিয়ে রেখেছে পুজো করবে বলে। মন্ত্রী মশাই এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? মিথ্যে কথা বলছো কি গোপাল? আমি ঠিক এটাই ভেবেছিলাম যে মন্ত্রী মশাই এসে এটাই বলবেন। হ্যাঁ, তাই আমি কাউকে কিছু না বলে আপনার কাছে সোজা চলে এসেছি নবাব বাহাদুর। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহারাজ ত্রাণ দিতে গিয়ে পুরোপুরি কোষাগার শূন্য করে ফেলেছেন নবাব বাহাদুর। এরপর গরিব প্রজাদের কাছ থেকে কোনো খাজনা তিনি নেননি। তাই তাই আমাদের মন্ত্রীকে দিয়ে আপনার কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনি যাতে খাজনা মাফ করে দেন। গোপাল, তুমি বলছো বলে আমি বিশ্বাস করলাম। জাহাপনা, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম না মন্ত্রীর ব্যাপারে? কি রকম যেন একটা গন্ধ লাগছিল। ছি, 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 ছি। আমি আমি এত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। গোপাল, তুমি ভাগ্যিস বুদ্ধি করে এখানে এসেছিলে। আমি আমি তোমাদের পুজো দেখতে যাব। আমি অবশ্যই তোমাদের পুজো দেখতে যাব। পরম সৌভাগ্য নবাব বাহাদুর। আমি মহারাজের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানালাম, আমাদের পুজোয় এসে আপনি প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে কি বললাও যে আমি এবারের মতন খাজনা মাফ করলাম, কেমন? মন্ত্রী মশাইকে একটু ঝুলিয়ে রাখি। আমি যে আপনার এখানে এসেছি সেটা আমি মহারাজকে বলবো, কিন্তু রাজসভার আর কেউ জানবে না। আপনিও একটা একটা নকল চিঠি মহারাজকে লিখবেন, কেমন? নকল চিঠি? তাতে কি লেখা থাকবে? তাতে হুমকি থাকবে। মন্ত্রী মশাইয়ের কথা মতো আপনি মহারাজকে হুমকি দেবেন, আর মহারাজ ভয় পাবার অভিনয় করবেন, আর মন্ত্রী মশাই খুব খুশি হবেন।
আর পুজোর দিন সকালবেলা আপনি নিজে উপস্থিত হবেন, পুজো মণ্ডপে পুজো হবে, ভোগ গ্রহণ করবেন, আর আমাদের কৃষ্ণনগরের সমস্ত প্রজা আপনার জয়ধ্বনি দেবে। বাবা বাবা বাবা, কি উত্তম প্রস্তাব। ঠিক আছে, এই গোপনীয়তা বজায় থাকবে। আর তোমাদের পুজো উপলক্ষে আমি তোমাকে 100 মোহর উপহার দিলাম। নবাব বাহাদুরের জয় হোক। আমি এখন আসি নবাব বাহাদুর। রাতে সবার অলক্ষ্যে মহারাজের সঙ্গে দেখা করাটা আমার খুব প্রয়োজন। তোমাকে কৃষ্ণনগর পাঠানোর দায়িত্ব আমার, যাতে করে তুমি নির্বিঘ্নে মহারাজের সঙ্গে দেখা করতে পারো। পুজোর পরেই আমি এই কৃষ্ণনগরে রাজা হচ্ছি। হুম, সাধন তেলও পড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ। মানে তুমি কি বলতে চাইছো? ওই তোমার রাজা হওয়া নিয়ে একটা ভবিষ্যৎবাণী করলাম আর কি। গিন্নি, তুমিও? হায় রে আমার কপাল। গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? তোমার গিন্নি বলল তুমি নাকি দুঃখে সকালবেলা কোথাও বেরিয়ে গেছো। ওই নির্দেশই দেওয়া ছিল মহারাজ। আমি আপনাকে না জানিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলাম মহারাজ। তোমার সঙ্গে মন্ত্রীর দেখা হয়েছে? পাগল নাকি? কেউ জানে না, আর কাউকে জানাবেন না। জানলে খেলাটা নষ্ট হয়ে যাবে মহারাজ। খেলা? কিসের খেলা? পুজো নিয়ে একটা বিচ্ছিরি খেলায় মেতেছিলেন আমাদের মন্ত্রী মশাই, এবং নবাব বাহাদুরকেও মহারাজের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। আমি একটা আন্দাজ করে কাউকে কিছু না জানিয়ে মুর্শিদাবাদে নবাব বাহাদুরের কাছে যাই। ওখানে গিয়ে শুনি মন্ত্রী মশাই আপনার নামে নবাব বাহাদুরের কানে মন্ত্রণা দিয়েছেন। সর্বনাশ! এত এত বড় স্পর্ধা মন্ত্রী! কালকেই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করবে। না মহারাজ, না। নবাব বাহাদুর শাস্তি দেবে মন্ত্রী মশাই। আপনি এমন ভান করবেন যে আপনি কিছুই জানেন না, এবং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দারুণ ব্যবহার করবেন, যাতে মন্ত্রী এসে কিচ্ছু বুঝতে না পারে। আর একটা কথা, এই নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে ষষ্ঠী পর্যন্ত। নাটক মানে? নবাব বাহাদুর আপনাকে নকল হুমকি দেওয়া চিঠি পাঠাবেন, আপনি নকল ভয় পাবেন, মন্ত্রী মশাই আসল আনন্দ পাবেন। এটাই তো মজা। তারপর নোটে গাছটা মুড়বে। আমি কালকে খুব দেরি করে রাজসভায় আসব। রাজসভায় আসার পর আপনি আমাকে খুব ধমকাবেন। বুঝলাম। ঠিক আছে গোপাল, দেখবে দেখবে আমার অভিনয়টা কিরকম। দেখবেন মহারাজ, অতি অভিনয় করে আবার সবটা মাটি করে দেবেন না। সভায় তো সবাই উপস্থিত, একমাত্র গোপাল ছাড়া। কাল থেকে গোপাল কোথায় বিভাগী হয়ে গেছে কে জানে। মহারাজ, গোপাল হলো সুখের পায়রা। আপনার সুখের সময় ছিল যে দুঃখের সময় এসেছে। গোপাল বিভাগী হয়ে কেটে পড়েছে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। আসুক একবার। ওকে এই রাজসভা থেকে যদি দূর না করে দিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র রায় নয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের কাছ থেকে লোক এসেছে মহারাজ, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই তো নবাব বাহাদুরের চিঠি। তার মানে মহারাজের মৃত্যু ঘন্টা। কি মুশকিল, আবার চিঠি! ও মন্ত্রী, নবাব বাহাদুরকে তুমি আমার আবেদনের কথা কি জানিয়েছো? কি বললে নবাব বাহাদুর? মহারাজ, আমার আবেদন নিবেদনের হার হলো। নবাব বাহাদুর খাজনা মাফ করেননি। আমি হাতে পায়েও ধরেছি। মন্ত্রী, তুমি ডালে ডালে গেলেও আমার গোপাল যায় পাতায় পাতায়। তোমার সব কথা আমি শুনে ফেলেছি। এবার আমার অভিনয়টা দেখো। কি হবে বলো তো মন্ত্রী? এবারে পুজোতে কি হবে না? পেয়াদা পেয়াদা, তুমি যাও যাও, নবাব বাহাদুরের লোকটিকে পাঠিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আমি তোমার খবর একটু পরে নিচ্ছি। এখন একটা বিরাট সংকটের মধ্যে আমি এখন আছি তো। মন্ত্রী, তুমি চিঠিটা পড়ো। দূর, চিঠিটা আমার হাতে দাও। মহারাজ, নবাব বাহাদুর তো হুমকি দিয়েছেন। হুমকি? কি সর্বনাশ! কি লিখেছেন? সর্বনাশ মহারাজ, নবাব বাহাদুর পরশুদিনই আসছেন সৈন্য নিয়ে। খাজনা না পেলে আপনাকে সরিয়ে দেবে মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি বলছি কিচ্ছুটি হবে না। তুমি সর্বেশ্বরবা, সব জানতা গামছলা। এই ভয়ঙ্কর সময়ে এত দেরি করে রাজসভায় কেন? মহারাজ, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন
বলেছেন পুজোর আয়োজন যেমন করার তেমনই হোক, সব ঠিক হয়ে যাবে। গোপাল, তোমার বুজরুকি বন্ধ করো। আমাকে হিসেব দাও তো, কাল তুমি আসনি কেন? বেতন নাও না? রাজসভায় প্রতিদিন আসা তোমার কাজ। তোমার একদিনের বেতন কিন্তু কাটা যাবে। আজকের বেতনটাও কেটে নিন মহারাজ। ঠিক বলেছ, তোমার আজকের বেতনই কাটা। তখন কি করবেন মহারাজ? মণ্ডপের কাজ তো শেষ। মণ্ডপে প্রতিমা এসে গেছে, কাল বাদ পরশু মায়ের বোধন। তাহলে কি প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো হবে? হ্যাঁ মন্ত্রী, পুজো হবে। দেখি মায়ের কি ইচ্ছে। মায়ের ইচ্ছাতেই সপরিষদ আপনি রাজসভাতে বেইজ্জত হবেন। মহারাজ, স্বপ্নে মা তাই বললেন, পুজো করতে বললেন। এই, তুমি কোনো কথা বলো না তো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মন্ত্রী, তুমি আমার পাশে থেকো। প্রতি বছর এইভাবে যেন তোমার পুজো করতে পারি মা। আমি তো সর্বদা আপনার পাশে আছি মহারাজ। নবাব বাহাদুর আসা পর্যন্ত আপনার পাশেই আছি। তারপরে আপনাকে কারাগারে ঢুকিয়ে আমি তো সিংহাসনে বসবো, আর ভগবান হবে আমার মন্ত্রী। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? এই সংকটকালে আপনার মুখে কিরকম অদ্ভুত একটা দুষ্টু মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। মানে তুমি কিরকম লোক হে গোপাল? চিন্তায় চিন্তায় আমার কত ওজন কমে গেল। তুমি আমার মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখছো? মহারাজ, ভেবে দেখলাম যা থাকে কপালে, পুজো হবে। মন্ত্রী মশাই দিলেন ডাক, বাজবে আবার পুজোর ঢাক। ওং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিশো দেহি এইবার ঢাকি ঢাক বাজাও জোরে জোরে ঢাক বাজাও, আনন্দে ঢাক বাজাও। ও গোপাল, নববধূ তো একটু বাদে সৈন্য নিয়ে আসবে। মা আছেন কি করতে? মা 10 হাত দিয়ে রক্ষা করবেন। এগুড়ে বালি, মা এখন আমাকে রক্ষা করবেন। মা, রক্ষা করো মা, রক্ষা করো। মা কাকে রক্ষা করবেন মন্ত্রী মশাই? আপনাকে বোধহয় নয়। গোপাল, তুমি থামো তো। আমার চিন্তায় চিন্তায় শরীর অর্ধেক হয়ে গেল। জানি না কখন বিপদ ঘটবে। বিপদ ঘটতে আর কয়েক দণ্ড অপেক্ষা করতে হবে যে। কিরে আমার বানর সেনা, আনন্দ কর, পুজোয় আনন্দ কর। ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর ঢাক বাজে, তার সাথে নাচ। গোপাল দাদু, মায়ের বোধন চলছে, আমাদের নতুন পোশাক এবারে হবে না? কে বলেছে হবে না? তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও, আমি তোমাদের হাতে নতুন পোশাক তুলে দেব। কি মজা, নতুন পোশাক হবে। রাজা হই না, এই বাচ্চাগুলোকে আচ্ছা করে ধরাই দেব, আর গোপালটাকে না দেশ ছাড়া করবো। মা মাগো, সকলের ভালো করো মা, সকলের ভালো করো। প্রতি বছর এইরকম ভাবে যেন তোমার পুজো করতে পারি মা। এই বছরই শেষ মহারাজ, একটু বাদেই নবাব বাহাদুর সৈন্য সামন্ত নিয়ে আসবেন। মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। তুমি কি বললে গোপাল? আমি এক্ষুনি তোমার কথাটা মহারাজকে জানাচ্ছি। আমি তো ফিসফিস করে বললাম, কানে গেছে। গোপাল, কি হচ্ছেটা কি? মন্দিরে পুজো করতে দেবে না? দেখুন না মহারাজ, গোপাল বলে কিনা মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। আমার কানের কাছে ফিসফিস করে বলছে। হ্যাঁ, বলছে বুঝি? পুজোর সময় ক্ষমা করতাম। গোপাল, বাচ্চাগুলো কোথায় গেল? সবাই চলে গেছে, এক্ষুনি নতুন পোশাক পরে হইচই করতে করতে মণ্ডপে আসবে। গোপাল, বাচ্চাদের আনন্দটাই আনন্দ। আমি তো এই ছোটদের চোখ দিয়ে পুজো দেখি। এই মন্ত্রী, তুমি কিসের চোখ দিয়ে পুজো দেখো? শকুনের চোখ দিয়ে মহারাজ। গোপাল, বাড়াবাড়ি করছো কিন্তু। ক্ষমা 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 মন্ত্রী, এসব তুচ্ছ লোককে ক্ষমা করে দাও। আপনি বললেন বলেই ক্ষমা করলাম। নবাব বাহাদুর আসছেন না কেন? নবাব বাহাদুর এলেই তো সব শেষ। আরে
বলতে বলতেই নবাব বাহাদুর এসে গেছেন। নবাব বাহাদুর আসছেন, কি মজা কি মজা। দেখি মন্ত্রী, নবাব বাহাদুর আসছে বলে তুমি আনন্দ করছো? এতক্ষণ আপনাদের অনেক সহ্য করেছি, আর না, এবার নবাব বাহাদুর এসেছেন, আপনারা সব কারাগারে যাবেন। একই কথা, পাই ব্যথা, ঘোরে মাথা, যাই কোথা। তার মানে মন্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? কৃষ্ণচন্দ্র, তোমার পুজোয় আমি এলাম। একটু দেরি হয়ে গেল না নবাব বাহাদুর? হ্যাঁ, তা একটু হলো। কৃষ্ণচন্দ্র, তোমাদের এই দুর্গাপুজোয় সবার হাতে নতুন জামা কাপড় দিতে হবে, তাই না? হ্যাঁ নবাব বাহাদুর। জি, মণ্ডপের এক কোণ থেকে সবার হাতে নবাবের তরফ থেকে নতুন জামা কাপড় প্রজাদের দাও। কৃষ্ণচন্দ্র, আমি কিন্তু পুজোর 4টে দিনই কৃষ্ণনগর থেকে নড়ছি না। ভোগ প্রসাদ সব খাবো, আর তোমাদের সঙ্গে আনন্দ করবো। কি মন্ত্রী, তুমি রাজা হবে না? চলো, তুমি কারাগারের মধ্যে রাজা রাজা খেলো। এ কি বলছেন নবাব বাহাদুর? আমি আমি কারাগারে কেন যাব? রাজদ্রোহিতার অপরাধে মন্ত্রী মশাই, তাই না নবাব বাহাদুর? মন্ত্রী, তুমি কি মনে করো আমার দুটো চোখ? আমার 1000 চোখ। আমি নবাব, আমাকে 1000 চোখ দিয়ে দেখতে হয়, আর সেখানেই তুমি ধরা পড়ে গেছো। গোপাল আসার পর আমি সব বুঝতে পারি। এই জয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সদার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ে নারায়ণী নমস্তুতে। বলো দুর্গা মাই কি? আস্তে আস্তে, আর পাচ্ছি না, ওরে বাবারে, আর পাচ্ছি না। ঢাকের আওয়াজটা কি ভালোই না লাগছে। তার মানে তো পুজো এসে গেল। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, মায়ের বোধন। মহারাজ, আজই তো সভার শেষ দিন। না 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 না, সভা বসবে, একেবারে নিয়ম মেনেই বসবে। আমরা তাহলে প্রতিদিনের মতো রাজসভায় আসবো, অল্পক্ষণ থেকে রাজকার্য নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব মণ্ডপ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের পুজোর অনুষ্ঠান হবে, আর নবমীতে জমিয়ে ভোজ, সরু চালের ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে ইলিশ মাছের নানা পদ। সেদিন আমরা মাকে জোড়া ইলিশ দিয়ে বরণ করব। মহারাজ, একটা নিবেদন আছে। বলো বলো, কি নিবেদন তোমার? বলছিলাম মহারাজ, এই নবাব বাহাদুরকে গিয়ে ওই ভোজে আমন্ত্রণ জানান। তা কথাটা ভেবেছো কিন্তু ভালো গোপাল। তাহলে কালই না হয় রওনা হয়ে যাবে তুমি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। মা, মাগো মা, কেমন আছেন মা? ও বাবা জীবন, বলি কেমন আছো? আছি মা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। পুরো এলো, তাই আপনাদের কথা খুব মনে পড়লো। মা, এই শাড়িটা আপনার জন্য এনেছি পুজোতে। ও বাবা, বলি এটার কি দরকার ছিল বাবা জীবন? ও মা, সে কি বলছেন মা? পুজোতে এলাম, আপনাদের জন্য কিছু নতুন আনবো না? এটা কি হতে পারে? সবার জন্য এনেছি। এই যে, এইটা আমার পরম পূজনীয় বাবার জন্য। কই গো, কোথায় গেলে সব? ও, তুমি এসেছো? চলে এলাম বাবা। যেমন মা দুর্গা সব পরিবারে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি আমিও আপনার মেয়েকে মোগল দাবা করে, এই মানে সঙ্গে নিয়ে সোজা আমার গ্রাম থেকে আপনার ঘরে চলে এলাম। না, একদম রাগ নয়। মাথার উপর অনেক দায়িত্ব, রাগ হলেই কাজে ভুল হবে। এই কদিন পাত্তাই দেব না। শোনো গিন্নি, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে, নবাবকে আমন্ত্রণ জানাতে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মহারাজ আমার জন্য ঘোড়ার গাড়ি পাঠাবেন। এই যে বলি বাবা জীবন তোমার জন্য নতুন ফতুয়া এনেছে, আমার জন্য নতুন শাড়ি এনেছে। আমাদের উচিত বাবা জীবনকে নতুন কিছু দেওয়া। এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার হাতে কিছু মোহর দাও। হ্যাঁ, আমি নতুন কিছু কিনবো। ঠিক জানি। এ নাও গিন্নি, এই 10টা মোহর দিলাম। এর মধ্যে মেয়ে আর জামাইয়ের জন্য কিছু কিনে দাও। আমায় এবার মুক্তি দাও। এই বলি, এই তো পথে এসেছো। মন্ত্রী মশাই,
মহারাজ তো আপনাকে বাদ দিয়ে গোপালকে কাল নবাব বাহাদুরের কাছে পাঠাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে, যাতে করে মহারাজ আর গোপাল দুজনেই নবাব বাহাদুরের কাছে বেইজ্জত হন। এটা কি? নবমী ইলিশ মাছের ভোজ, যত কাণ্ড ওই নবমীতেই হবে। আজ সারাত বসে ভাববো, কাল গোপাল থাকবে না, কালকেই কিছু একটা প্রস্তাব করতে হবে এবং গোপালের অবর্তমানে ওটাকে অনুমোদন করিয়ে নিতে হবে। আমি এখন চলি। মহারাজ, একটা নিবেদন আছে। এখানে নয়, আমরা রাজসভায় যাব, আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমরা তো এখন দেবীর বোধন দেখতে এলাম। গোপাল চলে গেছে মহারাজ। হ্যাঁ, সকালে আমি ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গোপালের কাছে, আর নবাব বাহাদুর গোপালকে পছন্দও করেন, তাই তো গোপালকে পাঠিয়েছি। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঢাকি জোরে জোরে বাজাও, জোরে বাজাও ঢাক। মা গো, সবাইকে সুখ দাও, আনন্দ দাও। মায়ের বোধন শেষ হলো। ও পুঁটি ন্যাপলা গুলটে, এদিকে এসো। রানীমা তোমাদের নতুন জামা কাপড় দেবেন, এদিকে এসো। সবাই দাঁড়া, পুজোয় পরবো নতুন জামা। বেড়া গেল পূজার বোঝা। বাচ্চাদের মুখে হাসি দেখতে যে কি ভালো লাগে। চলো বোধন শেষ, আমরা এখন কিছুক্ষণের জন্য রাজসভায় যাব, কিছু আলোচনা আছে, তবে নবমীর ভোজ নিয়ে। চলো ভেতরে যাই। মহারাজ, হাতে বেশি সময় নেই, আমাদের নবমীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিসের আলোচনা? নবাব বাহাদুর আসবেন তার বন্দোবস্ত করতে। আমাদের তো খুব ভালো হালুইকার, খুব ভালো ঠাকুর লাগবে। আপনি বললে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মন্ত্রী, পুজোটা কি আমার একা? আর এই রাজবাড়ির পুজো মানেই তো সবার পুজো, যেখানে যেটা ভালো সেখানে সেটা তুমি করবে। যথাজ্ঞা মহারাজ। নবমীর দিন মহাভোজ, বাবা কিছুদিন ধরেই মনটা কেমন ভোজ খাবো বলে নাচছিল। সেদিন গঙ্গার ইলিশ তোলা হবে জেলেদের দিয়ে। মহারাজের ইচ্ছে ইলিশের পদ দিয়ে অতিথি অভ্যাগতদের খাওয়ানো হবে। কেবাদ, তাহলে আজকের রাতটা বিশ্রাম নাও, কাল সকাল কৃষ্ণনগর যাবো। আমার একদম উপায় নেই নবাব বাহাদুর, কাল সপ্তমী, কলাবউ স্নান করাতে নিয়ে যেতে হবে, সে বড় ঝক্কির কাজ। মহারাজ আমাকে ঘোড়ার গাড়ি দিয়েছে, যাতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি কৃষ্ণনগর ফিরতে পারি। আমার কাজ হয়ে গেছে, এবার নবাব বাহাদুর বিদায় দিলেই আমি কৃষ্ণনগরের দিকে যেতে পারি। তোমায় ছাড়তে মন চায় না গোপাল, কিন্তু তোমাদের পুজোর ব্যাপারে আমার আটকানো উচিত নয়। তুমি এসো, সাবধানে যেও। আমরাও নবমীর দিনে সকাল সকাল চলে যাব, পুজো দেখবো, ভোজ খাবো, আর তোমাদের প্রজাদের নতুন বস্ত্র দেবো, কেমন? নবাব বাহাদুরের জয় হোক। মা, সবাইকে ভালো রেখো মা, আমাদের কৃষ্ণনগরকে সুখে রেখো মা। নবমীর দিনকে তোমাদের বিজয়া দশমীর ঢাক বাজাবো। এই মন্ত্রীমশাই, কিছু ভাবছেন আপনি? এই তুমি দূরে যাও, তুমি বড় বিটলে বদমাস। ওমা মন্ত্রী মশাই, আপনি আমার দাদা বাবুকে বকলেন কেন? মন্ত্রী, গোপালের জামাই তো আমাদেরও জামাই, তা তুমি ওকে বছরকার দিনে ধমকাবে কেন? ভুল হয়ে গেছে মহারাজ, জামাইটাকে মোটে দেখতে ইচ্ছে করে না। যেমন গোপাল তেমন তার জামাই, দুটোই নচ্ছা। সিঁদুরের কৌটোটা নিয়ে আয়, কলা বউ স্নানে যাচ্ছে রে। ওমা, ওই দেখো বাবা কি সুন্দর কলা বউকে নিয়ে যাচ্ছে, পিছনে তোমার জামাই। শ্বশুর জামাই মিলেছে ভালো। দেয়ালের গায়ে সিঁদুরের গিরিপোটা দে, আমি শাঁখা যাচ্ছি। নে মা গো, সবাইকে সুখে রেখো মা।
মন্ত্রীমশাই ঘাট থেকে হন্তদন্ত হয়ে কোথায় চললেন, ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার বটা ঘটার সাথে দেখা করে আসি। নবমীর পুজোর মজাটা ভালো করে হজম করাতে হবে তো। এবারের পুজোয় জামাইয়ের ধাক্কা সামলাতে হবে মন্ত্রীমশাই, আপনার ফন্দি আমি বার করব। মহারাজ, সপ্তমী মানে পুজো শুরু। তোমার জামাই কোথায় গেল গোপাল? হ্যাঁ, ও তো আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? কি রে পুঁটি, তোদের দাদাবাবুকে দেখতে পেয়েছিস? দাদাবাবু তো কলাবু স্নান দেখছিল, তারপর কোথায় গেল দেখতে পাইনি। গোপাল দাদু, আমিও দাদা বাবুকে দেখিনি, শুধু দেখেছি যখন কলাবু স্নান করছিল তখন আনমনে কি সব ভাবছিল। মহারাজ, মন্ত্রীমশাইও তো নেই। সে কি, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী হলেন ফন্দিবাজ, এখানেও কিছু একটা ফন্দি করতে চাইছেন। একা শ্বশুর মশাইয়ের রক্ষে নেই, জামাই এবার আছে। বটা ঘটা খুব ভালো করে মন দিয়ে শোন। নবমীর দিন মহাভোজ আছে, নবাব বাহাদুর আসবেন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? ওই মহাভোজে তোদের রান্না করতে হবে। রান্নার মধ্যে এমন পাতা চূর্ণ মেশাতে হবে যাতে মহাভোজের আমন্ত্রিত অতিথিরা খাওয়া ছেড়ে সব করতে ছোটে। হয়ে যাবে হয়ে যাবে, আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা খাবারে মিশিয়ে নিলেই এই হড়হড় করে শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। ব্যাস, শুধু গোপালের ফরফরানি মহারাজের ওস্তাদি বার করব। নবাবের কাছে একবার মহারাজকে ছোট করি, তারপর দেখি কত ধানে কত চাল। বুঝলাম, মন্ত্রীমশাই চাল মাপছেন, এবারে আমিও চাল মাপবো মন্ত্রীমশাই। আপনাকে চাল চুলো হিল করতে আমার 5 দণ্ড সময় দরকার। আমার যা বোঝার যা জানার সব জানা হয়ে গেছে। যাই, এবারে মণ্ডপে যাই। মন্ত্রী মশাই আর আমার জামাই বাবাজিও নেই, তার মানে কিছু গোলমাল কোথায় ধরতে পেরেছে আমার জামাই। মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, আমার জামাই খুব চালাক চতুর। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে, আসছে। তোমার জামাই গন্ধ শুকে বেড়ায় নাকি গোপাল? না, হয়তো কোনো বদগন্ধ পেয়েছে, সেই বদগন্ধের উৎস সন্ধানে গেছে। ঠিক বুঝলাম না তো গোপাল। আসুক না, তারপর তো বুঝতে পারবো। ওই দেখুন, বলতে বলতে জামাই বাবাজি এসে গেছে। কি বাবা জীবন, কোথায় হারিয়ে গিয়েছিলে? সবার সামনে বলাটা উচিত নয়, এখানেও মন্ত্রীর কোনো জ্বর থাকতে পারে। একটু ঘুরতে বেরিয়েছিলাম মহারাজ, সেভাবে তো ঘুরে বেড়ানো হয় না। আপনাদের রাজ্যটা বড় সুন্দর, কি মিষ্টি, তাই দেখছিলাম মহারাজ। কি চমৎকার, মাঠে মাঠে কাশফুল, নদীতে টলটল করছে জল, আকাশ ভরা মেঘ, বাবা ভাবাই যায় না। আমার জামাইকে তো আমি চিনি, এত প্রকৃতি প্রেমিক নয়। এমন কিছু দেখেছে যেটা সকলের সামনে বলতে চাইছে না। ঠিক আছে, পরে শুনে নেব। ওই যে মহারাজ, পুজো শুরু হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, সকলের ভালো করো মা। মায়ের এবার আরতি শুরু হবে। ঢাকি, ঢাক বাজাও জোরে জোরে। মা, তোমার জামাই এসে গেছে, সাথে বাবার বানর সেনাও আছে। চট করে কিছু নারকল মুড়ি দিয়ে দে দেখি, খাই। খেতে খেতে জামাই বাবা জীবনের কাছ থেকে গল্পটা শুনি। কিসের গল্প গো? জামাই বাবাজি বললে তো বুঝতেই পারবে। বল বাবা জীবন, বল। বাবা, মন্ত্রীমশাই নবমীর দিনে কি একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে, আমি নিজের কানে শুনেছি। সেটা আমি আন্দাজ করেছিলাম বাবা জীবন। হঠাৎ করে মাঝপথে গায়েব হয়ে যাওয়া, সেটা তো ভালো কথা নয়। কি করতে চাইছেন শুনি? নবমীর দিনকে ওই বটার ঘটাকে দিয়ে মহাবতী রান্না করানোর একটা পরিকল্পনা করেছে, আর ওরা দুজন রান্নার মধ্যে পাতায় একটা চূর্ণ মিশিয়ে দেবে, তাতে করে নবাব বাহাদুর আর অতিথিদের খুব পাবে আর কি, তাদের হাতে জল শুকোবে না। সর্বনাশ! তাহলে গোপাল দাদু, আমরা এবার কি করব? সবটা শুনে ফেললাম, এবার পরিকল্পনাটা আমাকে করতে দে। তোরা আনন্দ কর, আমি ঠিক সময়ে তোদের সব কথা বলবো।
মন্ত্রী মশাই একা গোপালে রক্ষে নেই, এবার আমার জামাই আমার সাথী। এবার পুজোয় জমবে মজা, মন্ত্রী মশাই হবেন ভাজা ভাজা। তেলে ভাজা মন্ত্রী মশাইকে এবার গরম তেলে ভাজবো। নবাব বাহাদুরের কাছে মহারাজকে ছোট করা, হ্যাঁ দেখাচ্ছি। গিন্নি মিনু, মায়ের নবমীর ভোজ রান্না আমি তোদের হাতেই দেব। মহারাজকে আজকেই বলবো গ্রামের মেয়েরা চাইছে যে ওই নবমীর ভোজের রান্না নিজেরা করে নবাব বাহাদুর আর মহারাজকে খাওয়াবে। কেমন এবার জমলো না মজাটা? জমে দই গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের পন্নি কাটলো না। মন্ত্রী, তুমি মাঝপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? আমার কি একটা কাজ মহারাজ? আমার কত কাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনেক অকাজ। গোপাল কি বললে ঠিক করে বলো। দুঃখিত মন্ত্রী মশাই, ওই জিপটা একটু নড়বড় হয়ে গিয়েছিল আর কি। ওটা অকাজ হবে না, হ্যাঁ কাজ হবে, কাজ। হ্যাঁ মন্ত্রী মশাই আমাদের তো কর্মবীর। গোপাল কথাটা কি তুমি রসিকতার ছলে বলছো? বালাই সাত মন্ত্রী মশাই, আপনার সঙ্গে রসিকতা? আমার ঘাড়ে তো একটাই মাথা। বাহ বাহ বাহ, গোপাল ছন্দ মিলিয়ে দিল। মন্ত্রী মশাইয়ের সঙ্গে নয় রসিকতা, বাড়াবাড়ি করলে কাটা যাবে মাথা। সৌভাগ্যই বেশ বলেছ মন্ত্রী, ছোটখাটো রসিকতায় রাগ করো কেন বলো তো? আমিও সেটাই বলতে চাই মহারাজ। মন্ত্রী মশাই এই ছোটখাটো বিষয়ে কেন নাক গলাবেন? আচ্ছা মহারাজ, সবকিছুতে এরকম নাক গলিয়ে দিলে ভালো লাগে? নাকটা যে কাটা যায় সেটাই উনি বোঝেন না। মন্ত্রী, দেখলে তো গোপাল কি বলল? তাই বলছি ছোটখাটো বিষয়ে নাক গলিও না। হ্যাঁ এবার বলো তো, কি রাজকার্য করতে তুমি গিয়েছিলে? নবমীর ভোজে ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নবাব বাহাদুর খাবেন বলে কথা, অমর্যাদা তো হতে দিতে পারি না। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। বলো 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 শুনি। গ্রামের সব মহিলাকুল আপনার কাছে আর্জি জানিয়েছে মহারাজ। নবমীর মহাভোজ তারা নিজেরা রেঁধে নবাব বাহাদুর আর আপনাকে খাওয়াতে চায়। পুজোয় তাদের এটাই আর্জি মহারাজ। অনুবদ্ধ, অভাবনীয়, অকল্পনীয় ভাবনা। আরে রাজি রাজি। রাজি বললে কি করে হবে মহারাজ? আমি তো বলে দিয়েছি আমার কথার কি কোনো দাম নেই? এখন না করলে আমি কতটা ছোট হব বুঝতে পারছেন? না না মন্ত্রী, তুমি ওদের না করে দাও। গোপাল যা পরিকল্পনা করেছে, মানে এটা যদি সফল হয় তাহলে তো হই হই রই রই ব্যাপার। তোমার ওই ঠাকুরকে না হয় পরে কোনো কাজ দিয়ে পুষিয়ে দেব। এক কাজ করুন না মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন ঠাকুরকে আপনার সামনে আনতে। আপনি তাদের পুজোতে খুশি হয়ে কিছু যদি দিয়ে দেন তাহলেই তো মিটে গেল। এরপর বিজয়া দশমীর পরে আবার একটা মহাভোজ যদি হয়, তখন না হয় সেই বরাতটা মন্ত্রী মশাইয়ের লোকেদের দিয়ে দেবেন। কি মন্ত্রী মশাই, এটা ভালো হলো না? উফ, এই গোপালটা না আমাকে পাগল করে দেবে। কিভাবে আমার পরিকল্পনাটা ভেঙে দিল। হ্যাঁ ঠিক আছে, আমিও মন্ত্রী, আমার মাথায়ও অনেক ফুন্দি গজ গজ করছে। নবমীতে মহারাজ আর গোপালের নাক আমি কাটবই। নবাব বাহাদুরের কাছে ওদেরকে আমি ছোট করবই। কি ভাবছেন মন্ত্রী মশাই? আপনার ঠাকুর মশাইকে ডাকুন, মহারাজ ওদের সঙ্গে কথা বলে নেবেন, তাহলে তো আপনার আর মাথা কাটা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি বলে দেব। আর কি করা যায়, দেশের জন্য নিজেকে একটু ছোটই না হয় করলাম। আহা, কি দেশভক্ত মন্ত্রী আমার, আমি তো আপ্লুত। সবই মায়ের ইচ্ছা, মা ছাড়া গতি নাই। নবমীর মহাভোজ কবজি ডুবিয়ে খাবো তাই। মহারাজ, রানীমা, আপনারা একটু এগিয়ে আসুন। মহাষ্টমীর পুজোর অঞ্জলি শুরু করছি। চলো চলো রানী, মায়ের পুজোর অঞ্জলিটা দিয়ে আসি। এই মিনু, আরে জামাইকে নিয়ে এগিয়ে আয়, পুষ্পাঞ্জলিটা দিতে হবে তো। এই তো এইখানে এসে গেছি। মন্ত্রী মশাই এগিয়ে আসুন। মন্ত্রী মশাই এমন প্যাঁচে পড়েছে যে প্যাঁচ থেকে আর বেরোতে পারছে না। মন্ত্রী মশাই ভাবতেই পারেননি যে আমরা পিছু নেব। বলো কি গোপাল, মন্ত্রী এইরকম একটা ষড়যন্ত্র করেছে? আমি রাজসভায় সবার সামনে এই কথাটা বলিনি মহারাজ। আজ মহাষ্টমী, কাল মহানবমী, আমাদের ভোজ। কালকের বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে ধরে নিয়ে আসুন, কারণ মন্ত্রী মশাই শেষ কামড়টা কিন্তু দিতে পারে। মহারাজ, আমি ভিন রাজ্যের মানুষ, পুজোর সময় আপনার রাজ্যে এসে একটু আনন্দ করি। সেই আনন্দ কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি তো শান্ত হয়ে বসবো না মহারাজ।
যে জামাই বাবা জীবন, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পুজোটা মিটে গেলে তোমাকে নিয়ে একটা জব্বর ভোজ হবে এই রাজবাড়িতে। মহারাজের জয় হোক। পুজোর পর কিছুদিন থাকবে তো বাবা? হ্যাঁ মহারাজ, ইচ্ছা আছে মাস 6 থাকবো। কি বাবা, আপনি রাখবেন তো? বাবা কি ধরিবার জামাই আমার, মহারাজের সামনে আমাকে জিজ্ঞেস করছে। নিশ্চয়ই থাকবে বাবা জীবন, এই কথাটা মহারাজের সামনে বলার কি দরকার ছিল? মাঝে মাঝে আপনি আমার উপর একটু রেগে যান না, তাই। আর রাখবো না বাবা জীবন, চল চলো এবার বাড়ি চল। গোপাল, পুজোর এই 6 মাস তোমার ঘরে আমি চাল ডাল আটা বাড়তি পাঠিয়ে দেব। আমার জামাই বাবা জীবন যেন সুখে থাকে। নবাব বাহাদুরের কাছে আমার মান সম্মান বাঁচিয়েছে তো তোমারই জামাই, তাই আমারও কিছু কর্তব্য তো আছে। তুমি নিশ্চিন্তে যাও। ধন্যবাদ মহারাজ। যাবার আগে একটা কথা বলে যাই, পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে কারাবন্দি করুন। কৃষ্ণচন্দ্র, তোমার এই পুজো এসে আমার কি যে ভালো লাগছে কি বলবো। শাহী ইলিশ মাছের পদ কতদিন খাইনি। আজ সব রান্না বান্না করেছে আমার রাজ্যের সমস্ত মা বোনেরা। আমাদের রানীমা এই রান্নায় হাত লাগিয়েছেন নবাব বাহাদুর। বাবা বাবা বাবা, কি চমৎকার! আমার তরফ থেকে এই রাজ্যের সকল প্রজাদের নতুন জামা কাপড় তুমি তুলে দেওয়া উচিত, আর এই কাজটা মন্ত্রীমশাইকে নিয়ে তুমিই করো। ওটা ভোজনের পরেই হবে নবাব বাহাদুর। প্রথমে ইলিশ মাছের ডিম ভাজা আর সরু চালের ভাত, সঙ্গে সোনা মুগের ডাল। মন্ত্রী, তার আগে জামাই বাবা জীবনের ভেলকি দেখা যাক। জামাই বাবা জীবনের ভেলকি? সেটা কি মহারাজ? জামাই বাবা জীবন, ভেলকি শুরু করো। মানে তোমার ভেলকি দেখেই তো আমরা খাবো। এ কি, বটা ঘটা এখানে? তাহলে কি ওদের দেখা পায়নি? তার মানে জামাই পুরো ব্যাপারটা জানে। এবার কি হবে? কি মন্ত্রী মশাই, ভেলকিটা কেমন দেখছেন? আপনি যদি ডালে ডালে যান, এই আমি আর আমার জামাই না যাই পাতায় পাতায়। একটু ভুল হলো বাবা, আমরা যাই শিরায় শিরায়, পাতার শিরা উপশিরা বে 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 যাই। মন্ত্রী আবার কি ঘটালো কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনার খাবারে কিছু পাতার চূর্ণ মিশিয়ে আপনার পেট আলগা করে দেবার একটা চিন্তা করেছিল আমাদের মন্ত্রী মশাই, যাতে করে আমাদের মহারাজ আপনার কাছে ছোট হন। কিন্তু মা দুর্গার কি ইচ্ছে ছিল কে জানে, আমার জামাই বিষয়টা আন্দাজ করে মন্ত্রী মশাইয়ের পিছু নেন, আর তাতেই জানতে পারে এই ষড়যন্ত্রের কথা। তুমি সব স্বীকার করবে না করবে না? করলে ভালো, আর না করলে তো আরো ভালো। কৃষ্ণচন্দ্র, গোপাল তোমার একটা অমূল্য রত্ন, সেটা তো আমি জানি। আর তার সাথে গোপালের জামাই যে কোহিনূরের হিরে, সেটা প্রথম জানলাম। ও জামাই, তোমার শ্বশুর মশাইকে নিয়ে আমার মুর্শিদাবাদে একটা নিমন্ত্রণ রইল। আর মন্ত্রী মশাই শাস্তির ব্যবস্থাটা একটু শুনি। মন্ত্রী যদি তার ভুল স্বীকার করে তাহলে 1 বছরের কারাদণ্ড, আর যদি ভুল না স্বীকার করে তাহলেও 1 বছরের কারাদণ্ড, সঙ্গে 1000 সোনার মোহর জরিমানা। পছন্দ তোমার মন্ত্রী? দাদা, এখন মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো। রান্না সম্পূর্ণ মহারাজ, আমি পরিবেশন শুরু করি। আরে পুটি ন্যাপলা গুলতে, তোরা সবাইকে জল দে 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 দে। সব ভালো তার শেষ ভালো তার। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী জয়। খুব খারাপ সময় চলছে গোপাল, মনে একেবারেই সুখ নেই। পুজো এসে গেল, কিভাবে মায়ের আরাধনা করব কে জানে। প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের শেষ করে দিয়েছে। ত্রাণ দিতে গিয়ে রাজকোষ তো শূন্য, নবাব বাহাদুরের খাজনা বাকি। নবাব বাহাদুরকে একবার আবেদন করুন না মহারাজ। তুমি থামাতো। মন্ত্রী আমি না তুমি? মন্ত্রণা আমার দেওয়ার কথা। মন্ত্রী মশাই, আপনার মন্ত্রণা তো মন্ত্রণা নয়, ওটা একটা জলজান্ত যন্ত্রণা। দেখছেন না মহারাজ যন্ত্রণা পাচ্ছেন। ওই গুলটে, পুজোর আর কতদিন বাকি বলতো? কাল মহালয়া, আর 5 দিন পর ষষ্ঠী। ষষ্ঠী মানে পুজো শুরু, কি মজা! মা দুর্গা আর কত পরীক্ষা নেবে? আমি তো রাজা, আমার তো মনে হয় আমাদের কারো একবার নবাব বাহাদুরের কাছে যাওয়া উচিত। এটা ঠিক বলেছেন মহারাজ, আবেদন নিবেদন করলে নবাব বাহাদুরের মন গলে যেতে পারে। এরে, গোপালকে যদি পাঠিয়ে দেয় তাহলে সব খেলা ভণ্ডুল হয়ে যাবে। কি হলো মন্ত্রী, তুমি চুপ করে গেলে কেন? আহা, কিছু বলো। আচ্ছা, তুমি এক কাজ করো,
তুমি বরং চলে যাও। যেতে বলছেন যখন যাব মহারাজ, তবে লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। না না, কিছু একটা তো করতেই হবে। আমার রাজ্যের প্রজারা বছরে এই 4টে দিন আনন্দ করবে না, বাচ্চাদের মুখে হাসি ফুটবে না, পুজো হবে না। না 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 না, এ হতে পারে না। মন্ত্রী, তুমি যদি না পারো আমি গোপালকে পাঠাবো। না না মহারাজ, এসব গোপালের কর্ম নয়। মহারাজ, আপনি আমাকে আদেশ দিন, দেখুন আমি কি করতে পারি। এরে, মহারাজকে আটকাতে হবে। মহারাজ, আমি মন্ত্রী, আমি যাব। গোপাল পররাষ্ট্র সম্পর্কে কি বলছে? এসব গোপালের কর্ম নয়। যাও, নবাব বাহাদুরকে বোঝাও যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব প্রজাদের কাছ থেকে আমি খাজনা নিতে পারিনি, নেওয়া উচিত নয় বলি। আর সেই অনুযায়ী যেন উনিও খাজনাটা মাফ করেন, আমার প্রজারা যেন দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়। দেখ দেখ আমাদের ঠাকুর কিরকম তৈরি হয়ে গেছে। ঠাকুরের চোখ আঁকা কবে হবে ফুটো কাকা? মহালয়া হয়ে যাবে, আর দেখবে আমার চোখও আঁকা হয়ে গেছে। পট্টো কাকু, আমাকে চোখ আঁকা শিখিয়ে দেবে? আমিও তোমার মতো ঠাকুর বানাবো, চোখ আঁকবো। যথা আজ্ঞা মহারাজ, আমি আপনার সেবক। আমি ওইভাবেই আপনার আবেদন নবাব বাহাদুরের কাছে রাখবো। ছাই রাখবো, বরং আরো বেশি করে বলবো যাতে নবাব বাহাদুর রেগে গিয়ে মহারাজকে বরখাস্ত করে আর সেই শূন্য সিংহাসনে আমাকে বসান। কি গো, বলি ঘুমোবে না? এরকম থম মেরে বসে আছো কেন? আজ যে ভয়ঙ্কর দুর্যোগ গিন্নি, মহারাজ ভীষণ চিন্তিত। এবছরের দুর্গাপূজা হবে কিনা বোঝা যাচ্ছে না গিন্নি। সে কি গো, পুজো হবে না মানে? ওটো ঠাকুর করছে, এর মধ্যে তুমি কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে নয় গিন্নি, আজে বাজে নয়। নবাব বাহাদুরের চিঠি এসেছে মহারাজের হাতে, যেখানে নবাব বাহাদুর বলেছেন খাজনা বাকি থাকা চলবে না। তুমি তো জানো ঘূর্ণিঝড়ে রাজকোষ প্রায় শেষ। সে কি গো, তবে কি হবে? এবারে বুঝে আনন্দ করতে পারবো না? আচ্ছা আচ্ছা, বলি মহারাজ নবাব বাহাদুরের কাছে কাউকে পাঠাচ্ছেন না কেন? মহারাজ মন্ত্রীকে তো পাঠিয়েছেন, কিন্তু আমি ঠিক মন্ত্রীকে বিশ্বাস করতে পারছি না, বুঝলে। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? নবাব বাহাদুর তো তোমাকে ভালোই বাসে। বাহ, এতক্ষণে তুমি গোপাল গিন্নির মতন কথা বলেছ। ঠিক আছে, মন্ত্রীর পেছন পেছন আমিও যাব। কোথায় গেছি কিন্তু কেউ জানবে না। মহারাজের পেয়াদা খবর নিতে এলে বলবে যে আমার খুব মন খারাপ হয়েছে, কোথায় বিরাগী হয়ে চলে গেছি। একটু অভিনয় করে কেটে কেটে বললো, কেমন? ও, তুমি চিন্তা করো না, এমন অভিনয় করব না সবাই ভাববে সত্যি। তাহলে কাল সকালে আমিও মুর্শিদাবাদ যাচ্ছি।